সিনেমা শুরু হয় 1942 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সেই সময় আটলান্টিক মহাসাগর নাজি সৈনিকদের নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে তারা সবসময় কড়া পাহারা দিত। একদিন তারা সমুদ্রে একটি ছোট মাছ ধরার জাহাজ দেখতে পায়। নাজি সৈনিকদের একটি দল তখন ছোট জাহাজটিতে তল্লাশির জন্য ওঠে। তারা জাহাজের প্রতিটি কোণ ভালোভাবে খুঁজেও কোনো সন্দেহজনক কিছু খুঁজে পায় না। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন গাস মার্চ ফিলিপস আর তার সহকারী ছিলেন অ্যান্ডার্স লেসন। তারা নাজি সৈনিকদের প্রয়োজনীয় সব নথিপত্র দেখায়। গাস এবং লেসন নাজি সৈনিকদের জানান যে তারা শুধুমাত্র এখানে মাছ ধরার জন্য এসেছে। তখন এক নাজি সৈনিক তাদের সতর্ক করে দিয়ে বলে যে পুরো আটলান্টিক মহাসাগরটাই তাদের নিয়ন্ত্রণে, তাই এখানে আসাটা ছিল তাদের বড় ভুল। এরপর নাজি সৈন্যরা জাহাজের ভিতরে কেরোসিন তেল ছড়িয়ে দেয় এবং বলে তারা এই জাহাজ পুড়িয়ে দেবে। ফলে গাস এবং লেসনের সামনে দুটি পথ খোলা থাকবে, এক হয় তারা পুড়ে মারা যাবে অথবা সাগরের জলে ডুবে। তখনও কিছু নাজি সৈনিক জাহাজের ভিতরে তল্লাশি চালাচ্ছিল। হঠাৎ তারা একটি সন্দেহজনক দরজা খুঁজে পায়, যার ভিতরে গাস এবং লেসনের আরেকজন সঙ্গী হেনরি লুকিয়েছিল। নাজি সৈন্যরা দরজাটি খোলার সঙ্গে সঙ্গে হেনরি তাদের উপর গুলি চালাতে শুরু করে। এদিকে জাহাজের উপর নাজি সৈন্যরা গুলির শব্দ শুনে হতভম্ব হয়ে যায়, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই গাস ও লেসন তাদের উপর আক্রমণ করে একে একে সব নাজি সৈন্যকে মেরে ফেলে। দূরে থাকা একটি নাজি যুদ্ধজাহাজ গাসদের উপর নজর রাখছিল। এই ঘটনার পর তারা সঙ্গে সঙ্গে গাস ও তার দলের ছোট জাহাজের উপর আক্রমণ চালাতে শুরু করে। ঠিক তখনই আমরা গাসদের আরেকজন সঙ্গী ফ্রেডিকে দেখতে পাই। সে জল থেকে উঠে এসে জানায় যে সে ইতিমধ্যে নাজিদের বড় যুদ্ধজাহাজে বোমা লাগিয়ে দিয়েছে। এই কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই এক বিশাল বিস্ফোরণের সাথে নাজিদের সেই বড় যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যায়। আসলে এরা চারজন নাজিদের বিরুদ্ধে একটি সিক্রেট মিশনের মধ্যে ছিল। এরপর আমাদের 25 দিন আগের একটি ঘটনার দিকে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে এই মিশনটি শুরু হয়েছিল। আমরা দেখি তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, কারণ সেই সময় হিটলার ও তার শক্তিশালী সৈন্যরা পুরো বিশ্ব দখল করতে চাচ্ছিল। একের পর এক দেশ পরাজিত করে তারা ধীরে ধীরে ব্রিটেনের দিকেও এগিয়ে আসছিল। কিন্তু ব্রিটেনের একার পক্ষে হিটলারের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব ছিল। তাই ব্রিটেন আমেরিকার কাছ থেকে সাহায্য চায়। কিন্তু বড় সমস্যা ছিল আটলান্টিক মহাসাগরে থাকা নাজিদের শক্তিশালী সাবমেরিনগুলো, যেগুলোকে বলা হতো ইউ-বোট। এই ইউ-বোটগুলো সর্বদা আটলান্টিক মহাসাগরে নজরদারি চালাতো। ফলে যতদিন এগুলো সক্রিয় থাকবে আমেরিকা ব্রিটেনকে সাহায্য করতে পারবে না। তাই প্রথম লক্ষ্য ছিল এই ইউ-বোটগুলো ধ্বংস করা। কিন্তু সমস্যা হলো এই ইউ-বোটগুলো সমুদ্রের কোথায় লুকিয়ে থাকে তা জানা অসম্ভব। ফলে সেগুলিকে খুঁজে বের করে ধ্বংস করাটা অত্যন্ত কঠিন কাজ। তবে একটি উপায় ছিল, নাজিদের ইউবোটগুলিতে প্রয়োজনীয় সাপ্লাই পৌঁছানোর জন্য 3টি বিশাল জাহাজ ব্যবহার করা হতো। এই জাহাজগুলির মাধ্যমে খাবার, তেল এবং অন্যান্য জরুরি সরঞ্জাম পাঠানো হতো, যা ইউবোটগুলোকে কার্যকর রাখত। যদি এই 3টি বড় জাহাজ ধ্বংস করা যায় তাহলে ইউবোটগুলো পর্যাপ্ত সাপ্লাই না পেয়ে অকেজো হয়ে পড়বে। আর একবার ইউবোটগুলো অকেজো হয়ে গেলে আমেরিকা আর কোনো বাধা ছাড়াই ব্রিটেনকে সাহায্য করতে পারবে। তাই 3টি জাহাজ ধ্বংস করাই ছিল মিশনের মূল লক্ষ্য। তবে আরেকটি বড় সমস্যা হলো এই 3টি জাহাজ রাখা আছে ফার্নান্দো পো নামে একটি দ্বীপে। ফার্নান্দো পো এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেনি, তাই ব্রিটেন সরাসরি সেখানে হামলা চালাতে পারবে না। তাই এই মিশনটিকে পুরোপুরি গোপন রাখতে হবে। এখন এই গোপন মিশনের জন্য গাসকে বেছে নেওয়া হয়েছে। একসময় সে ব্রিটিশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ মেজর ছিল, কিন্তু সে নিয়ম না মেনে নিজের মতো কাজ করার কারণে তাকে জেলে পাঠানো হয়। কিন্তু এখন এই গুরুত্বপূর্ণ মিশনের জন্য তাকে আবার জেল থেকে আনা হয়েছে। গাসকে এই মিশনের সবকিছু জানানো হয়। এখানেই আমরা মার্জারি নামে একটি মেয়ে এবং হিরন নামে আরেকজনকে দেখতে পাই, যারা এই মিশনে গাসকে সাহায্য করবে। হিরন এর ফার্নান্দোপো দ্বীপে একটি ক্যাসিনো রয়েছে এবং সে সেখানে থাকা নাজি সৈনিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। এই সম্পর্কের সুবিধা নিয়ে সে নাজিদের বিভিন্ন গোপন তথ্য ব্রিটেনে পাঠায়। মার্জারি ফার্নান্দোপো দ্বীপে একজন সোনার ব্যবসায়ী হিসেবে যাবে। সেখানে সে নাজি মেজরের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবে এবং তার বিশ্বাস অর্জন করবে। এরপর তার কাছ থেকে গোপন তথ্য জেনে গাসকে জানাবে। মিশন সম্পর্কে সবকিছু শোনার পর গাস জানায় সে এই মিশনে যোগ দিতে রাজি, তবে প্রয়োজনীয় লোকদের সে নিজেই নির্বাচন করবে। প্রথমেই সে হেনরি হেজ নামে একজন আইরিশ যুবকের নাম বলে, যার দাদাকে নাজিরা মাছ ধরার সময় ডুবিয়ে হত্যা করেছিল। সেই ঘটনার পর থেকে সে নাজিদের প্রতি প্রচন্ড ঘৃণা পোষণ করে। এছাড়াও হেনরি একজন দক্ষ জাহাজ চালক। এরপর গাস ফ্রেডি নামে আরেকজনের কথা বলে। সে জানায়
ফ্রেডি এতটাই দক্ষ সাঁতারু যে 2 পা বাধা থাকলেও সে সহজেই সাঁতার কাটতে পারে। এছাড়াও ফ্রেডি বিস্ফোরক ব্যবহারে অত্যন্ত দক্ষ। এরপর গাস অ্যান্ডার্স লেসনের কথা জানায়। লেসন ছোটবেলা থেকেই তীর, ধনুক এবং কামান চালনায় অত্যন্ত দক্ষ। এছাড়াও সে যে কোনো অস্ত্র ছাড়াই শত্রুকে সহজেই হত্যা করতে পারে। তার ছোট ভাইকে নাজিরা হত্যা করেছিল। সেই ঘটনার পর থেকেই সে নাজিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় প্রস্তুত। এরপর গাস চতুর্থ সদস্য হিসেবে জেফ্রি অ্যাপেলিয়াডকে বেছে নেয়। অ্যাপেল যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ ক্ষমতা রাখে। এছাড়াও অ্যাপেল খুব ভালো প্ল্যান তৈরি করতে পারে। তাই এই মিশন সফল করতে হলে দলের মধ্যে অ্যাপেলের উপস্থিতি একদম অপরিহার্য। গাসের কথা শুনে অফিসাররা জানান অ্যাপেল কিছুদিন আগে একটি মিশনে গিয়েছিল। সেখানে সে জার্মানদের হাতে ধরা পড়ে। এখন জার্মানরা তাকে লা পালমা নামে একটি দ্বীপে বন্দী করে রেখেছে। তাই এই মিশনে তাকে নেওয়া সম্ভব নয়। তখন গাস দৃঢ়ভাবে জানায় অ্যাপেল ছাড়া এই মিশন সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই তারা মিশনে যাওয়ার পথে লা পালমা দ্বীপ থেকে অ্যাপেলকে উদ্ধার করবে। এই সিদ্ধান্ত শুনে অফিসাররা প্রথমে আপত্তি জানালেও পরে গাসকে অনুমতি দেয়। এরপর ঘটনাটি আবার বর্তমানে ফিরে আসে, যখন গাস ও তার দল কিছুক্ষণ আগে একটি বড় নাজি জাহাজ ডুবিয়েছিল। এখন তারা অ্যাপেলকে উদ্ধার করার জন্য একটি প্ল্যান তৈরি করে। এরপর তারা গোপনে লা পালমা দ্বীপে প্রবেশ করে, যেখানে প্রায় 50 থেকে 60 জন জার্মান সৈনিক মোতায়েন রয়েছে। এখন তাদের এই সৈন্যদের পরাস্ত করে অ্যাপেলকে নিরাপদে উদ্ধার করতে হবে। সবার প্রথমে লেসন তীরধনুকের সাহায্যে ওয়াচ টাওয়ারে পাহারায় থাকা সব জার্মান সৈনিককে নিঃশব্দে হত্যা করে। এরপর বাকিরা সাইলেন্সার লাগানো বন্দুক ব্যবহার করে একে একে সব জার্মান সৈনিককে মেরে ফেলে। অবশেষে তারা দেখতে পায় অ্যাপেলকে একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে, যেখানে তার উপর অত্যাচার চালানো হচ্ছে। তারা দ্রুত অ্যাপেলকে মুক্ত করে এবং সেই নাজিদের ঘাঁটিতে বোমা রেখে সেটিকে ধ্বংস করে দেয়। এরপর সফলভাবে অ্যাপেলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর গাস সবাইকে সতর্ক করে দিয়ে বলে তাদের এই মিশনটি সরকারিভাবে অনুমোদিত নয়। তাই যদি ব্রিটিশ সরকার তাদের ধরতে পারে তাহলে জেলে বন্দী করে রাখা হবে। আর যদি তারা জার্মানদের হাতে ধরা পড়ে তাহলে নাজিরা তাদের ভয়ঙ্কর অত্যাচার করে হত্যা করবে। অন্যদিকে হিরেন ও মার্জারি ইতিমধ্যে ফার্নান্দোপো দ্বীপে পৌঁছে গেছে, যেখানে আমরা হেনরিক লোয়ার্ড নামে একজনকে দেখতে পাই, যিনি এই দ্বীপে থাকা সমস্ত জার্মান সৈনিকদের কমান্ডিং অফিসার। মার্জারি এর কাজ ছিল তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা, তাকে সবসময় ব্যস্ত রেখে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। এরপর হিরেন এবং মার্জারি হেনরিকের কাছে যায়। মার্জারি হেনরিককে একটি বিজনেস প্রপোজাল দেয়। মার্জারি বলে যদি হেনরিক তার সঙ্গে সোনার ব্যবসা করে তাহলে সে লাভের একটি বড় অংশ তাকে দেবে। হেনরিক মার্জারিকে দেখেই রাজি হয়ে যায় এবং তার সাথে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। কয়েকদিনের মধ্যেই মার্জারি হেনরিকের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলে। অন্যদিকে হিরেন বিভিন্ন উপায়ে দ্বীপের চারপাশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে থাকে। ফার্নান্দোপো দ্বীপে যেখানে আগে খুব কম জার্মান সৈনিক ছিল, এখন সেখানে প্রায় 200-রও বেশি জার্মান সৈনিক রয়েছে। মার্জারি এবং হিরেন এই গুরুত্বপূর্ণ তথ্য গোপনে ব্রিটেনে পাঠায়, যেখান থেকে এই খবরটি গাস এবং তার দলের কাছে পৌঁছে যায়। তবে তাদের পক্ষে এত সংখ্যক জার্মান সৈনিকদের বিরুদ্ধে একা লড়াই করা সম্ভব ছিল না। তাই মার্জারি ও হিরেন বিলি নামে আরেকজনের সঙ্গে দেখা করে। বিলি ছিলেন ফার্নান্দোপো দ্বীপের রাজকুমার এবং এর পাশাপাশি একজন জলদস্যু। সেই মিশনে তাদের সাহায্য করতে রাজি হয়, কারণ জার্মানদের কারণে তার কাজেও সমস্যা হচ্ছিল। এরপর বিলি গাসের সঙ্গে দেখা করে, যেখানে গাস তাকে তার পরিকল্পনার কথা জানায়। তখন বিলি জানায় বন্দরে সবসময় প্রচুর জার্মান সৈনিক পাহারায় থাকে, তাই সরাসরি সেখানে বোমা লাগিয়ে জাহাজগুলো ধ্বংস করা সম্ভব নয়। তখন গাস জানায় যেদিন তারা মিশনটি চালাবে সেদিন হেনরি তার ক্যাসিনোতে একটি বড় পার্টি আয়োজন করবে। এই পার্টিতে সব জার্মান সৈনিকদের আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা বন্দরের পাহারা ফেলে সেখানে ব্যস্ত থাকে। অন্যদিকে জাহাজগুলোর নজরদারির জন্য ব্যবহার করা লাইটগুলো নিভিয়ে দেওয়ার জন্য হেনরি আগে থেকেই লাইট হাউসে একটি বোমা সেট করে দেবে। বোমাটি ফাটলে পুরো এলাকা অন্ধকার হয়ে যাবে। এই সুযোগে গাস ও তার দল দ্রুত বন্দরে গিয়ে 3টি জাহাজে বোমা লাগাবে এবং বিস্ফোরণের মাধ্যমে সেগুলিকে ধ্বংস করবে। পরিকল্পনা অনুযায়ী হিরেন লাইট হাউসে বোমা লাগাতে যায়, কিন্তু ঠিক তখনই কিছু জার্মান সৈনিক তাকে দেখে ফেলে। তবে তারা কিছু বুঝে ওঠার আগেই হিরেন দ্রুত তাদের গুলি করে হত্যা করে। সন্ধ্যা নামতেই হিরেন ক্যাসিনোতে একটি বিশাল পার্টির আয়োজন করে, যেখানে প্রায় সব জার্মান সৈনিকই উপস্থিত ছিল। এমনকি হেনরিকও মার্জারি এর সাথে পার্টিতে আসে। মার্জারি এর কাজ ছিল পার্টির সময় হেনরিককে ব্যস্ত রাখা, যাতে সে কিছু সন্দেহ না করে। এই সময় মার্জারি জানতে পারে যে জাহাজগুলো ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় জাহাজটি সম্প্রতি আপগ্রেড করা হয়েছে, যার ফলে সাধারণ বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ধ্বংস করা সম্ভব নয়। এই ঘটনাটি মার্জারি হিরেনকে জানায়। হিরেন দ্রুত এই ঘটনাটি গাসের কাছে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই লাইট হাউসে সেট
করা বোমাটি ফেটে যায়, ফলে পুরো বন্দর অন্ধকার হয়ে পড়ে। এটাই ছিল গাছদের মিশন শুরু করার সংকেত। কিন্তু হিরেন টর্চলাইট ব্যবহার করে গোপন সংকেত পাঠিয়ে গাছদের থেমে যেতে বলে। এরপর সে ওয়াকিটকির মাধ্যমে পুরো পরিস্থিতি গাছকে জানায়। এদিকে ব্রিটেনের কয়েকজন বড় অফিসার মিশনের খবর পেয়ে গাছের সঙ্গে যোগাযোগ করে। তারা এই মিশন বন্ধ করার নির্দেশ দেয় এবং বলে যদি গাছ না থামে তাহলে তাদের সবাইকে জেলে পাঠাবে। কিন্তু গাছ মিশন ছেড়ে যেতে রাজি ছিল না, তাই সে সিগন্যাল খারাপ হওয়ার অজুহাত দিয়ে অফিসারদের সঙ্গে যোগাযোগ ভিন্ন করে দেয়। এরপর তারা বড় জাহাজটিকে ধ্বংস করার জন্য নতুন প্ল্যান তৈরি করতে শুরু করে। এই সময় অ্যাপেলের মাথায় একটি দারুণ আইডিয়া আসে। সে বলে যদি আমরা জাহাজটিকে ধ্বংস করতে না পারি তাহলে আমরা সেটিকে চুরি করব এবং আমরা জাহাজটিকে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে নিয়ে যাব এবং ব্রিটিশ আর্মির হাতে তুলে দেব। এছাড়াও সব জার্মান ছোট নৌকা ও বোটে গোপনে বোমা সেট করব যাতে তারা আমাদের কোনোভাবে পিছু করতে না পারে। অ্যাপেলের এই বুদ্ধি শোনার পর দলের সবাই রাজি হয়ে যায়। এরপর গাছ ও তার দল লুকিয়ে লুকিয়ে বন্দরের দিকে এগিয়ে যায়। প্রথমেই তারা বন্দরের পাহারায় থাকা কিছু জার্মান সৈনিককে হত্যা করে। তারপর দলের কিছু সদস্য লুকিয়ে লুকিয়ে ছোট জাহাজ ও বোটগুলিতে বোমা সেট করে দেয় যাতে পরে সেগুলো ধ্বংস করা যায়। একই সময় আরেকটি দল বড় জাহাজে প্রবেশ করে। তারা ভিতরে থাকা সব জার্মান সৈনিককে হত্যা করে পুরো জাহাজটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অন্যদিকে মার্জারি পার্টিতে গান গেয়ে হেনরিকো অন্যান্য সৈনিকদের ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু একটি ভুল হয়ে যায়। সে গান গাওয়ার সময় একটি ইহুদি শব্দ ব্যবহার করে ফেলে। এই শব্দ শুনেই হেনরিকের মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে মার্জারি একজন ইহুদি আর জার্মানরা ইহুদিদের ঘৃণা করত। পার্টি শেষ হওয়ার পর সে মার্জারিকে টর্চার করার জন্য একটি গোপন জায়গায় নিয়ে যায়। অন্যদিকে গাস ও তার দল বড় জাহাজটিকে একটি ছোট জাহাজের সাহায্যে টানতে টানতে বন্দরের বাইরের দিকে নিয়ে যেতে থাকে। এরই মধ্যে তাদের লাগানো বোমা ফেটে যায়। এক বিশাল শব্দের সাথে পুরো এলাকা কেঁপে ওঠে। এই আওয়াজ শুনে হেনরিকো অন্যান্য জার্মান সৈনিকরা দ্রুত বেরিয়ে আসে। তারা বাইরের দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তখনই তাদের চোখ পড়ে বড় জাহাজটিতে। গাস ও তার দল সেটিকে ছোট জাহাজ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখে জার্মান সৈনিকরা গাছদের উপর সাথে সাথে আক্রমণ শুরু করে, কিন্তু গাস ও তার দলও পাল্টা হামলা চালায়। কিছুক্ষণই সংঘর্ষ চলার পর গাস ও তার দল বন্দরের সীমানা পেরিয়ে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়, যার ফলে জার্মান সৈনিকরা তাদের আর কোনো ক্ষতি করতে পারে না। এই ঘটনা দেখে হেনরিক খুব রেগে যায়। সে মার্জারির কাছে গিয়ে বলে তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অনেক বড় শাস্তি দেব। কিন্তু ঠিক তখনই মার্জারি তার কাছে থাকা একটি ছোট পিস্তলের সাহায্যে হেনরিককে গুলি করে মেরে ফেলে। তারপর পাশে থাকা জার্মান সৈনিকরা মার্জারিকে কিছু করার আগেই হিরন সেখানে চলে আসে ও সেই সৈনিকদের মেরে ফেলে। এরপর হিরন মার্জারিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখন গাস ও তার দল একটি জাহাজ নিয়ে হিরন ও মার্জারির জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর হিরন ও মার্জারি একটি ছোট বোট নিয়ে জাহাজে উঠে আসে। এরপর তারা মিশনটি সম্পন্ন করে সেখান থেকে চলে যায় এবং জাহাজটি ব্রিটিশ আর্মির কাছে দিয়ে দেয়। কিন্তু যেহেতু মিশনটি আনঅফিসিয়াল ছিল তাই তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। এরপর 4 সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়। জেলের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল গাস ও তার দলের সঙ্গে দেখা করতে আসেন। তিনি বলেন তোমরা যে কাজ করেছো তার জন্য বড় অফিসাররা তোমাদের শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু তোমাদের এই মিশনের কারণে আমেরিকা এখন আমাদের সাহায্য করতে পারছে, যার ফলে আমরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবো। এরপর চার্চিল বলেন তোমাদের মুক্তি দেওয়া হবে আর আজ থেকে তোমরা সরাসরি আমার হয়ে কাজ করবে। এরপর তাদের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তাদের সামনে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এইভাবেই সিনেমাটি শেষ হয়।